আমরা একটা জগন্নাথ ধাম করেছি দীঘায়, আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে, সেটাও গ্রাসরুট, সেটাও ট্রাস্ট তৈরি হয়ে গেছে এবং ওটা জমিও পাওয়া গেছে, চিহ্নিত করা হয়েছে, ওটা এখন টেন্ডার দেওয়া হয়েছে। আর আর্কিটেকচারটা আমি দেখে নিয়েছি। আমার আরেকটা আছে যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। समझ रहे हो आप समझ रहे हो? দীঘায় জগন্নাথ মন্দির এবং রাজারহাটে দুর্গা অঙ্গন, এরপরে আবার শিলিগুড়িতে মহাকাল মন্দির। আমাদের রাজ্যটা মনে হচ্ছে দেবদেবীতে ভরে যাবে। কিছুদিন আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনি যেতেন মুসলিমদের যে তাদের যে ইফতার পার্টি, সেখানটায় সারাদিন কাণ্ডে পিণ্ডে গিলে ওখানে গিয়ে তিনি ইফতারের পার্টি করতেন। আমাদের মুখ্যমন্ত্রীর কিন্তু একই অঙ্গে অনেক রূপ। রাজ্যটা না খেতে পেয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে দিনকে দিন, ধারের টাকা বেড়ে চলেছে এবং সুদের টাকাও বেড়ে চলেছে, তাতে মুখ্যমন্ত্রীর কোনো ভ্রুক্ষেপ নেই। তো আমাদের রাজ্যে কিন্তু মন্দিরটা হওয়া খুবই জরুরি। এখন যেসব মৌলবীরা তারা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এত ভালোবাসতেন, তারা এত শিক্ষিত হয়ে কেন আজকে প্রতিবাদ করছেন না, যখন মুখ্যমন্ত্রী একের পর এক মন্দির বানিয়ে চলেছেন সাধারণ মানুষের করের টাকায়? তো আজকে এই মন্দির প্রেমী মুখ্যমন্ত্রী, তাকে নিয়েই কথা বলবো। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, আমি একটা বড় মহাকাল মন্দির করব। মুখ্যমন্ত্রী গেছিলেন শিলিগুড়িতে প্রশাসনিক সভা করতে, তো সেখানটা একটা কনভোকেশন সেন্টার তিনি উদ্বোধন করতে চেয়েছেন এবং তিনি তার পাশেই একটা সর্ববৃহৎ মহাকাল মন্দির এবং পৃথিবীর সবথেকে বড় শিবলিঙ্গ সেখানটায় বসাতে চেয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের করের টাকা নিয়ে যারা চাকরিওয়ালা লোক তাদের বউকে ভাতা দিচ্ছে এবং যারা চাকরি হারিয়েছে তাদেরকে ভাতা দিচ্ছে, যারা দাঙ্গা করে মরছে তাদেরকে টাকা দিচ্ছে, এই করে করে সাধারণ মানুষের করের টাকাগুলো সব এদিক ওদিক করে ওড়াচ্ছে। তারপরে আমাদের পশ্চিমবঙ্গের মাথায় যে দেনা সেটাকে বাড়িয়ে চলেছে, কিন্তু একের পর এক মন্দির হতে আছে। তো বলি দিদি, সাধারণ মানুষের যে করের টাকা, সেই টাকাগুলোকে সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন রকমের উন্নতির কাজে ব্যবহার করলে কি খুব ক্ষতি হয়ে যেত না? তোমার মতো কুৎসিত মানসিকতা নিয়ে একের পর এক মন্দির বানিয়ে, সেই মন্দিরের সামনে কি তোমাদের যে সাংসদ ছিল, সে যে সায়নী ঘোষ, সে বলেছিল না মন্দিরের সামনে বাটি নিয়ে কি ভিক্ষা করবে? তো সেই সব সাংসদরা এখন কোথায় মরে গেছে? যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। আমাদের দেশে যখন রাম মন্দির বানানো শুরু হয়, সেটা আবার দানের টাকায় হয়েছে। সেই রাম মন্দিরের বানানো থেকে শুরু করে সেই রাম মন্দিরের উদ্বোধন নিয়ে তখনও পর্যন্ত বিরোধীরা রাজনীতি করে গেছে এবং সবথেকে বেশি কটাক্ষ করেছে তৃণমূল, মমতা ব্যানার্জি এবং তাদের যে সাংসদরা আছে, তো সবাই কটাক্ষ করেছে রাম মন্দির নিয়ে। কিন্তু দেখো আজকে এই যে দিদি একের পর এক মন্দির করার কথা ঘোষণা করছে, সেই মন্দিরগুলো করার যখন ঘোষণা করছে তখন তার সাংসদরা, বিধায়করা সব সায়ার তলায় ঢুকে গেছে। কারোর মুখ থেকে একটা কথা বেরোচ্ছে না। আমাদের রাজ্যের যে শিক্ষার হাল, সেই শিক্ষার হাল ফেরাতে শিক্ষাক্ষেত্রে যদি বিনিয়োগ করা যায়, সেটা কি খুব খারাপ হয়ে যাবে? शर्म करो, भगवान से डरो। এটা করতে হয়তো টাইম লাগবে, আমাকে একটা ট্রাস্ট করতে হবে, তাদের দিয়ে করাতে হবে। প্রতি ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে সর্বনিম্নভাবে তুলে আনার পেছনে আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার অবদান কিন্তু অনস্বীকার্য। তার এই অবদান পশ্চিমবঙ্গের মানুষ কখনোই ভুলবে না। আর যেদিন ভুলে যাবে সেদিন মুখ্যমন্ত্রী তিহার জেলের ভেতরে বন্দি থাকবে আর সারাদিন কাঁদতে থাকবে। বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো, জমিটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো, সবাইকে নিয়ে, প্রাইভেট পার্টিদের নিয়ে। তো তোমাদের মনে হতে পারে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হঠাৎ মুসলিম তোষণ ছেড়ে হিন্দু তোষণে কেন মেতে উঠেছেন। একটা জিনিস তোমাদেরকে মানতে হবে, যে হিন্দুরা কিন্তু বিজেপিমুখী হয়েছে, সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব ভালোভাবেই বুঝেছেন এই গত ইলেকশনগুলোতে। তারপরে এখন হিন্দুদেরকে তো বসে আনতে হবে। এবার তাদেরকে মূর্খ বানিয়ে না রাখলে মন্দিরে যাবেটাকে? যারা শিক্ষিত হবে তারা কাজে যাবে। এবার মন্দিরটা বানালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলতে পারবেন যে আমি সবথেকে বড় হিন্দু, আমি হিন্দুদের জন্য এই মন্দিরগুলো করেছি। দেখো দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, এটা ভালো কথা, কিন্তু একটা জিনিস আমি বলছি, যে তৃণমূলের যে চোর চিটিংবাজরা আছে না, তাদের টাকায় যদি মন্দিরটা হতো তাহলে মনে হয় ভালোই হতো। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের দুবেলা দুমুঠো খাওয়ার টাকা, সেটা জুটছে না, কিন্তু মন্দির হয়ে চলেছে। আচ্ছা বলতে পারবে যে পশ্চিমবঙ্গে দীঘার এই জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে বাইরের রাজ্য থেকে বা বাইরের দেশ থেকে কটা টুরিস্ট এসছে? আমার তো মনে হয় আসেনি। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই প্রশ্ন আছে, যে বারবার ভোটের সময় এই রাজনীতিগুলো কেন হয়? প্রতি ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করেন, আর ধর্ম নিয়ে রাজনীতিটা তার আজকের পেশা নয়। তিনি যতদিন থেকে রাজনীতিতে এসেছেন ততদিন থেকে তিনি দেখেছেন যে ধর্ম নিয়ে রাজনীতি করলে ভোটটা কিন্তু পাওয়া যায়। মুসলিমদেরকে তাদেরকে মাদ্রাসা বানিয়ে অশিক্ষিত করে রেখে, আর হিন্দুদের জন্য তাদের শিক্ষা কেড়ে নিয়ে তাদেরকে মন্দির দেওয়া, এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রধান লক্ষ্য। ইনি যদি শিক্ষিত হতেন, ইনার মাথায় বা ঘটে যদি একটু বুদ্ধি থেকে থাকতো, তাহলে অন্তত এই মন্দিরগুলো করার কথা ভাবতেন না। তাহলে তিনি ভাবতেন যে সরকারি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে তাদের বেতন বাড়িয়ে প্রত্যেকটা স্কুলকে ইংলিশ মিডিয়াম করা হোক, যেখানে বাংলা কম্পালসারি থাকবে, এসব কিছু তিনি করতে পারতেন। আজকে আমাদের পশ্চিমবঙ্গে এই ধর্ম নিয়ে রাজনীতি, এনারা সবসময় বলেন কি বিজেপি করছে, কিন্তু না, সবথেকে বড় ধর্ম নিয়ে রাজনীতি করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি প্রথম থেকেই হিন্দুদেরকে মুসলিমদের প্রতি বিষিয়ে তুলেছেন, তারপরে এখন আবার মুসলিমদের হিন্দুদের বিরুদ্ধে বিষিয়ে তুলছেন। দিলে কি হবে? ভোটটা কিন্তু আখেরে ওনারই লাভ হবে।
এগুলো হচ্ছে না ঢ্যামনা মানসিকতার লক্ষণ, আর কিচ্ছু নয়। মাদারের বাচ্চা। বিজেপি যেটা করছে, এরা রাজ্যকে নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করেছে। বিজেপি রাজ্যকে নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করেছে। আরে রাজ্যে যদি মন্দির হয়, রাজ্যে যদি শিক্ষার হার কম হয়, তো রাজ্যটা তো এমনি দাঙ্গা, তারপরে মাওবাদী এইসবই ভরে যাবে। এগুলো এই মূর্খদেরকে বোঝাবে কে? তাছাড়া জেল খাটা বা জেল ফেরত আসামি যদি এসে তৃণমূলের মুখপাত্র হয়, সে তাহলে কেমন বাণী দেবে এবার বুঝে নাও। তৃণমূলের যত নেতা আছে প্রত্যেকটা নেতার বিরুদ্ধে কোনো না কোনো দুর্নীতির অভিযোগ আছে, বা কোনো ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আবার সেই দুর্নীতিগুলোকে ঢাকা দেওয়ার বিশাল চেষ্টা করে গেছেন। এই যে জেল খাটা কুণাল ঘোষ, ইনি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় চোর, ইনি আবার তাকে মা বলে ডেকেছেন। আসলে জেল খাটা যত ইনাদের মন্ত্রীরা আছে সবগুলো জেল থেকে বেরিয়ে কী করে সাধু হয়ে যায়, বা মমতার কোন জাদু বলে এরা সাধুর মতো আচরণ করে, সেটাই তো বুঝতে পারি না এতদিন। টাকা বন্ধ করেছে, আবাসের টাকা, 100 দিনের টাকা, মোট বকেয়া টাকা বন্ধ করেছে। এনাদের মুখে সবসময় একটা কথা তোমরা শুনতে পাবে যে টাকা বন্ধ করেছে। আসলে এরা কখনোই মুখ ফুটে বলে না যে টাকাগুলো কেন বন্ধ করেছে বা কোন কারণে। কেউ একটা যুক্তি দিয়ে বোঝায় না যে বিজেপি কেন টাকা বন্ধ করেছে, ইনারা কেন কোর্টে যাচ্ছেন না, বা ইনারা বিজেপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে কেন লড়ছেন না। প্রথমে তো একটা কথা বলি, টাকা কেন বন্ধ করেছে। এইসব যে জেল ফেরত আসামিরা, এরা হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে হকের টাকা, যেটা সেন্ট্রাল থেকে আসে, সেখানকার টাকাগুলো সেইগুলো নিয়ে দুর্নীতি করা শুরু করে। যাদের ঘর আছে তাদেরকে আবার ঘর দেয় এবং তাদের থেকে কমিশন নেয়। 100 দিনের কাজের টাকায় তৃণমূলের নেতারা ফুলে ফেঁপে বড়লোক হচ্ছে। যেই 100 দিনের কাজের টাকা কেন্দ্র পাঠাবে রাজ্যের অ্যাকাউন্টে, সেই টাকা নিয়ে মুখ্যমন্ত্রী তিনি ভাতা দিচ্ছেন। সেই টাকা নিয়ে মুখ্যমন্ত্রী একে 10 লাখ তাকে 10 লাখ দিচ্ছেন। সেই টাকাগুলো কি পাঠানো কেন্দ্র সরকারের উচিত বলে তোমাদের মনে হয়? ইনাদের যে কাণ্ড কারখানা, ইনাদের যে মানসিকতা, সেগুলো কি সাধারণ সমাজের সাথে মেলে? আমার তো মনে হয় মেলে না। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। কখনো সেন্ট্রাল এজেন্সি দিয়ে তাণ্ডব করেছে, কখনো কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখিয়েছে, কখনো কেন্দ্রীয় বাহিনী দেখিয়েছে, কোনোতেই কাজ হয়নি। আসলে কোনো কিছুতে কাজ কি করে হবে? দেখো, তৃণমূলের নেতারা যখন চুরি করে, সেই চুরিগুলো কিন্তু সাধারণ মানুষের চোখে ধরা পড়ে, কিন্তু কেন্দ্রীয় এজেন্সিগুলো যখন আসে তারা তখন প্রমাণ চায়। কিন্তু তৃণমূলের নেতারা এতটাই ধড়িবাজ বা চিটিংবাজ, তারা চুরি করার পরে সব প্রমাণ লোপাট করে দেয়। আর এই কুণাল ঘোষের মতো নেতারা, যাকে মমতা ব্যানার্জি এত হেনস্থা করেছে, তারপরে তিনি মমতা ব্যানার্জির কাছে কোন সুখ পাওয়ার আশায় বা কোন স্বার্থে তিনি আছেন, সেটাই তো আমরা বুঝতে পারি না। সেটাই আমাদের ধারণার বাইরে চলে যায়। আর এই কুণাল ঘোষ, ইনি এমন একজন মানুষ যিনি পশ্চিমবঙ্গটাকে, আমাদের যে বাঙালি সমাজকে, সেটাকে পুরো পদধূলিত করে রেখেছেন। এনার কথায় বাঙালিরা খুব কষ্টে আছে, খুব অত্যাচারিত হচ্ছে অন্যান্য রাজ্যে। কিন্তু একটা জিনিস আমরা কখনো দেখিনি যে একটা মানুষ এসে এখানটায় বলেছে যে আমরা অত্যাচারিত হয়েছি। প্রতি ক্ষেত্রে এনাদের কোনো নেতার সাথে এনাদের কোনো কথার কোনো মিল থাকে না। এনাদের দলটা যে কীভাবে তৈরি সেটাও পশ্চিমবঙ্গের মানুষকে আজ পর্যন্ত জানানো হয়নি। এনাদের দলের যে নেত্রী, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে মানুষকে জানানো হয়নি। আর কুণাল ঘোষের ব্যাকগ্রাউন্ড তো সবাই জানে, সেটা আর বড় কথা নয়। বাংলার মানুষ মাথা উঁচু করে লড়াই করছেন, সেই জায়গায় এবার ভোটার লিস্ট তারা হাত দিচ্ছে। এর আগে আমরা মহারাষ্ট্র বা দিল্লিতে দেখেছি অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে কপি পেস্ট করে সেখানে বসিয়ে দিয়েছে। যদি ভোটার লিস্ট থেকে মৃত ভোটার বাদ যায়, যদি ভোটার লিস্ট থেকে একই নামে দুটো ভোটার থাকে একটা গ্রামে, সেটা যদি বাদ যায়, বা ভোটার লিস্টে যারা বহিরাগত, যারা শরণার্থী, তাদের নাম বাদ যায়, তাদের নাম বাদ গেলে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে কী ক্ষতি হবে, বা মাননীয় মুখ্যমন্ত্রী তার যে কতটা ক্ষতি হয়ে যাবে, সেটা আমরা বুঝতে পারছি না। যতদিন থেকে এসআইআরের কথা ঘোষণা করা হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সবসময় এর বিরোধিতা করে গেছেন, কখনো এসআইআরের সুফল সম্পর্কে মানুষকে জানাননি। মানে একটা কথা তোমাদের বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের সব মানুষকে সাথে নিয়ে তিনি থাকতে চাইছেন। সে রোহিঙ্গা হোক, সে মাওবাদী হোক, সে দেশদ্রোহী হোক, সে যাই হোক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো মা, তাই তার কাছে সব ছেলেই সমান। কিন্তু বাদবাকি মানুষ বা বাদবাকি রাজনৈতিক দল যে তার মতাদর্শে অনুপ্রাণিত হয়ে সেই লোকগুলোকে ভাই হিসাবে টেনে নেবে, এটা ভাবা কিন্তু উচিত নয়। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে রোহিঙ্গা প্রবেশ করানো হচ্ছে মুখ্যমন্ত্রীর দলের নেতাদের কার্যকলাপ, সেগুলো মানুষের সামনে চলে এসছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে 10,000 টাকার বিনিময়ে ভোটার কার্ড, আধার কার্ড, পশ্চিমবঙ্গের মানুষের কোনো একটা বাসস্থানের ঠিকানা দিয়ে ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড ঠিক করে পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা, তারাও পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের অধিকার পেয়েছে। এই যে লাভলি খাতুন, যাকে বাংলাদেশের পাঠানো হয়েছে, সেই লাভলি খাতুন তিনি হচ্ছেন বাংলাদেশের একজন নাগরিক। তাকে এনে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, সে এনে তাকে পঞ্চায়েত প্রধান বানিয়েছে। এই দোষগুলো কার? এগুলো তো কখনো এরা বলতে পারেনি। যখন কোনো কিছু প্রবলেমে পড়ে, এরা প্রথমে বিজেপির নামে দোষ দেয়, বিজেপি এটা করেছে, বিজেপি সেটা করেছে। আরে বিজেপি পার্টি একটা রাষ্ট্রবাদী দল, ওরা রাষ্ট্রের কথা বলে, সব মানুষকে সাথে নিয়ে চলার কথা বলে, নাকি রোহিঙ্গাদের সাথে নিয়ে চলার কথা বলে? রোহিঙ্গাদের যারা সাথে নিয়ে চলে তারা হচ্ছে প্রকৃত দেশদ্রোহী। মমতা ব্যানার্জি হচ্ছে প্রকৃত দেশদ্রোহী, তাই তিনি এসআইআরের বিরোধিতা করছেন। বাংলায় সুবিধা করতে পারেনি মমতা ব্যানার্জি, আপত্তি করেছেন। ফলে এখন এখানকার ভোটার লিস্টে কতখানি কারচুপি করা যায় সেই চেষ্টা এবং চক্রান্ত তারা করছে। ভোটার লিস্টে কে কারচুপি করবে, কিভাবে করবে, সেটা আমরা হয়তো জানি না, কিন্তু ভোটার লিস্টটা
যে পুরো ভুয়ো ভোটারে ভরিয়ে রেখেছে তৃণমূল সরকার, তাই তাদের এত গাত্র জ্বালা ধরেছে সেটা আমরা বুঝতে পারছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি তিনি প্রতি পদে পদে সিপিএম সরকারকে আক্রমণ করতেন যে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার ভরে গেছে, ভুয়ো ভোটার ভরে গেছে, বিধানসভায় আন্দোলন করতেন, বিধানসভার বাইরে নাটক করতেন, সব কিছুই আমরা দেখেছি। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যে কত বড় অভিনেতা সেটা তার ক্ষমতায় আসার পরে মানুষ জানতে পেরেছে। ক্ষমতায় আসার আগে তিনি মানুষকে নিয়ে কথা বলতেন, এখন ক্ষমতায় আসার পরে তিনি ওর ওপরে দোষ দিয়ে মোটামুটি পার করে দিচ্ছেন। এই হচ্ছে তৃণমূল সরকার। যখন মানুষ জলে ডুবছে তখন হচ্ছে বিজেপির দোষ, এখন কারোর দোষ হচ্ছে না। इसकी माँ का भोला चेहरा। তো এই ধড়িবাজ সরকারের ধড়িবাজি বুদ্ধি সেটা নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। তাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।